গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি তোমাদের জিওগ্রাফির সুমন স্যার। আচ্ছা স্টুডেন্ট, আমরা কিন্তু গত কয়েকটি ক্লাসে তোমাদের যে সপ্তম শ্রেণীর একাদশ অধ্যায় ইউরোপ মহাদেশ, সেই ইউরোপ মহাদেশ সম্পর্কে আলোচনা করছিলাম, তাই তো? আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো ইউরোপ মহাদেশের যে লন্ডন অববাহিকা, সেই লন্ডন অববাহিকা সম্পর্কে। তার আগে দেখি তোমাদের বিগত ক্লাসের পড়া কেমন মনে আছে। আচ্ছা, তোমরা আমাকে বলো তো, ইউরোপ মহাদেশের যে বৃহত্তম হ্রদ, তার নাম কি? মনে আছে তোমাদের? বলে ফেলো তাহলে। ভেরি গুড। ইউরোপ মহাদেশের বৃহত্তম হ্রদের নাম কিন্তু হচ্ছে ল্যাডোগা, তাই তো? আচ্ছা, ইউরোপের দীর্ঘতম নদীর নাম কি? ভেরি গুড। ইউরোপ মহাদেশের দীর্ঘতম নদীর নাম তাহলে ভলগা। দ্বিতীয় দীর্ঘতম নদীর নাম তোমরা জানো? দ্বিতীয় দীর্ঘতম নদীর নাম কিন্তু হচ্ছে দানিউব। আচ্ছা, আমরা যে ইউরোপ মহাদেশ পড়ছিলাম স্টুডেন্ট, এই ইউরোপ মহাদেশ কিন্তু শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, বিজ্ঞান চর্চা, তারপরে মহাকাশ গবেষণা ইত্যাদির দিক থেকে কিন্তু অন্যান্য যে মহাদেশ রয়েছে সেই মহাদেশের তুলনায় অনেকটা এগিয়ে রয়েছে এই ইউরোপ মহাদেশ। আচ্ছা, তোমরা বলো তো যে এই ইউরোপ মহাদেশ আয়তনে কততম? ভেরি গুড। এই ইউরোপ মহাদেশ আয়তনে কিন্তু পৃথিবীর ষষ্ঠতম মহাদেশ। পৃথিবীর ৭টি মহাদেশ রয়েছে, তার মধ্যে এই ইউরোপ মহাদেশ কিন্তু আয়তনে ষষ্ঠতম। আচ্ছা, প্রথম তোমরা জানো প্রথম কে? আয়তনে এবং জনসংখ্যায় প্রথম মহাদেশ বা বৃহত্তম মহাদেশ কোনটি? ভেরি গুড। আমাদের যে মহাদেশে অবস্থান করছি আমরা, সেই মহাদেশ, তাই তো? এশিয়া মহাদেশ। তাহলে আমরা কি জানলাম? যে এশিয়া মহাদেশ কিন্তু বৃহত্তম মহাদেশ, এবং এই আমরা যে ইউরোপ মহাদেশ পড়ছি সেটা কিন্তু আয়তনে পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম মহাদেশ, তাই তো? আচ্ছা, তুমি বলো তো, রুট শিল্পাঞ্চল আমরা আগের দিন জেনেছিলাম, সেই রুট শিল্পাঞ্চলের মৃত্তিকা কেমন? কি প্রকৃতির মৃত্তিকা? ভেরি গুড। চান্নজীব মৃত্তিকা আর পর্জল মৃত্তিকা লক্ষ্য করা যায়, তাই তো? আচ্ছা, রুট শিল্পাঞ্চলে একটা নদী রয়েছে, যে নদীর উপর কেন্দ্র করেই কিন্তু সেখানে প্রচুর পরিমাণে কয়লা উৎপন্ন হয়, এবং সেই কয়লাই কিন্তু বিভিন্ন যে শিল্পকেন্দ্র গড়ে উঠেছে তার অন্যতম একটি কারণ। ঠিক আছে? তাহলে কোন নদীর তীরে বলো এই কলকারখানাগুলি গড়ে উঠেছে বা রুট শিল্পাঞ্চল গড়ে উঠেছে? ভেরি গুড। রাইন নদী এবং তার যে দুটো উপনদী, তাই তো? রুর এবং লিপে, এই দুটো উপনদী রয়েছে, এরাই কিন্তু রুর অঞ্চলের প্রধান নদী। আচ্ছা, এবার আমাকে বলো যে ইউরোপ মহাদেশের যে সর্বোচ্চ শৃঙ্গ, সেই সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ভেরি গুড। ইউরোপ মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কিন্তু এলব্রুজ, তাই তো? আচ্ছা, এবার বলো তো আমাকে যে ইউরোপের ব্যস্ততম অভ্যন্তরীণ জলপথ কোন নদী? রাইন নদী। আচ্ছা, ভেরি গুড। স্টুডেন্ট, আমরা কিন্তু বিগত ক্লাসে এই বিষয়গুলো সবই জেনে এসেছি। আজকে আমরা জানবো লন্ডন অববাহিকা সম্পর্কে। দেখো, আমাদের যেমন গঙ্গা নদীর তীরবর্তী অঞ্চলে কলকাতা শহর গড়ে উঠেছে, ঠিক তেমনি টেমস নদীকে কেন্দ্র করে কিন্তু এই লন্ডন অববাহিকার অবস্থান। তাহলে স্টুডেন্ট চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি তোমাদের ইউরোপ মহাদেশ থেকে লন্ডন অববাহিকা। লন্ডন অববাহিকা। আচ্ছা স্টুডেন্ট, তোমরা লন্ডন নামটা কি কখনো শুনেছো? শুনেছো, তাই তো? কিভাবে শুনেছো? ইংল্যান্ডের রাজধানী, তাই না? যে ইংল্যান্ড কিন্তু আমাদের ভারতবর্ষে প্রায় 200 বছর রাজত্ব করেছিল, সেই ইংল্যান্ড দেশের কিন্তু বৃহত্তম শহর এবং রাজধানী হচ্ছে লন্ডন। দেখো, 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পর আমরা কিন্তু স্বাধীন হয়েছি, তাই তো? তার আগে এই ইংল্যান্ড দেশ কিন্তু আমাদের পরাধীন করে রেখেছিল, বা এই ইংল্যান্ড দেশ থেকেই কিন্তু আমাদের পরিচালনা করা হতো। তাহলে তোমরা জানলে যে ইংল্যান্ড এর রাজধানী এবং বৃহত্তম শহর কিন্তু হচ্ছে লন্ডন। দেখো, শহরটি গ্রেট ব্রিটেনের দ্বীপের দক্ষিণাংশে অবস্থিত, এবং যে লন্ডন শহর,
সেটি গ্রেট ব্রিটেন বা ইউরোপের দক্ষিণ পূর্ব অংশে টেমস নদীর তীরে কিন্তু অবস্থিত। দেখো তোমরা মানচিত্রে এই দক্ষিণ পূর্ব অংশে কিন্তু লন্ডন শহরটি অবস্থিত। এই লন্ডন শহরে স্টুডেন্ট প্রায় ৮৮ লক্ষ মানুষ বসবাস করে, যার বেশিরভাগ মানুষ কিন্তু বিভিন্ন দেশ থেকে এই লন্ডনের এসে বসবাস করা শুরু করে। এই লন্ডন শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে অনেকটাই এগিয়ে। ঠিক আছে? তোমরা অনেকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নাম শুনেছ। শুনেছ? পৃথিবীর একটা শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড ইউনিভার্সিটি। সেই অক্সফোর্ড ইউনিভার্সিটিও কিন্তু এই লন্ডন শহরে অবস্থিত। যেমন কলকাতা শহর গঙ্গা নদীর তীরে অবস্থিত, তেমনি টেমস নদীর ধারেই গড়ে উঠেছে পৃথিবীর একটি বিখ্যাত বা গুরুত্বপূর্ণ শহর লন্ডন। এবারে আমরা স্টুডেন্ট এই যে লন্ডনের অবস্থান বা আয়তন বা সেখানকার প্রধান বিমানবন্দর কি সেই সম্পর্কে এক নজরে দেখে নেব, যে এক নজরে লন্ডন। স্টুডেন্ট প্রথমে কিন্তু আমরা জানবো যে লন্ডন অববাহিকার অবস্থান সম্পর্কে। তাহলে আমরা আগেই জেনেছি যে লন্ডন অববাহিকার অবস্থান হলো ব্রিটিশ যুক্তরাজ্য বা ইংল্যান্ড দেশ, তাই তো? আচ্ছা, এরপরে দেখবো আমরা লন্ডন অববাহিকার সীমানা, অর্থাৎ এই লন্ডন অববাহিকার পূর্ব পশ্চিম বা উত্তর দক্ষিণে কে কে অবস্থান করছে সেটা আমরা একটু দেখে নেব। দেখো প্রথমে রয়েছে উত্তর দিকে, উত্তর দিকে রয়েছে চিল্টার্ন উচ্চভূমি। দেখো তোমরা ছবিতে এই অংশটা কিন্তু হলো লন্ডন অববাহিকা, দেখেছো? এই অংশের উত্তর দিকে রয়েছে দেখো চিল্টার্ন হিলস অর্থাৎ চিল্টার্ন উচ্চভূমি। আচ্ছা, এবারে দক্ষিণ দিকে কিন্তু রয়েছে নর্থ ডাউনস উচ্চভূমি। দেখো এই যে নর্থ ডাউনস উচ্চভূমি, এবং পশ্চিম দিকে রয়েছে রেডিং শহর, আর পূর্বে অবস্থান করছে উত্তর সাগর। অর্থাৎ পূর্ব দিকে রয়েছে কিন্তু উত্তর সাগর, অর্থাৎ এই দিকটাতে রয়েছে উত্তর সাগর, এবং পশ্চিম দিকের কিন্তু অর্থাৎ এই দিকটাতে কিন্তু রয়েছে কি শহর? বেডিং শহর। তাহলে আমরা কি জানলাম? জানলাম যে এই লন্ডন অববাহিকা ব্রিটিশ যুক্তরাজ্যের মধ্যে অবস্থিত, এবং এর উত্তরে রয়েছে চিল্টার্ন উচ্চভূমি, দক্ষিণে রয়েছে নর্থ ডাউনস উচ্চভূমি, পশ্চিমে রয়েছে বেডিং শহর, এবং পূর্বে অবস্থান করছে উত্তর সাগর। আচ্ছা, এবারে যদি সমগ্র অঞ্চলটা অর্থাৎ এই যে লন্ডন অববাহিকা, এই লন্ডন অববাহিকার আয়তন বলি, সেই আয়তন হলো ৭৭৬০ বর্গ কিমি। তাহলে লন্ডন অববাহিকার আয়তন কত? ৭৭৬০ বর্গ কিমি। এরপরে দেখো স্টুডেন্ট, এক নজরে লন্ডন অববাহিকার আবহবিকার আকৃতি, অর্থাৎ এই অববাহিকাটার আকৃতি কেমন? মাটির সরার মতো। তোমরা অনেকে মাটির পাত্র দেখেছো, এরকম চারিদিকে একটু উঁচু থাকে, মাঝখানে একটু নিচু মতো থাকে না মাটির সরা? সেই মাটির সরার মতো কিন্তু এই লন্ডন অববাহিকার আকৃতি। ঠিক আছে? অর্থাৎ দুদিকে কিন্তু উচ্চভূমি, উত্তর এবং দক্ষিণ আমরা একটু আগেই পড়লাম যে সীমানা সম্পর্কে, তাই না? উত্তরে কি রয়েছে এবং দক্ষিণে কি রয়েছে? উচ্চভূমি রয়েছে না? তাহলে এই উচ্চভূমির মাঝখানে নিচু অংশটাই কিন্তু হলো লন্ডন অববাহিকা, তাই এটি দেখতে কিন্তু মাটির সরার মতো। এবারে প্রধান নদী আসি। দেখো লন্ডন অববাহিকার প্রধান নদী কিন্তু টেমস নদী। তোমরা খুব ভালো করে কিন্তু এটা মুখস্থ করবে, পরীক্ষায় কিন্তু বারবার আসে এটা। তাহলে বলো আমাকে যে লন্ডন অববাহিকার প্রধান নদীর নাম কি? ভেরি গুড, লন্ডন অববাহিকার প্রধান নদীর নাম কিন্তু হচ্ছে টেমস নদী, তাই তো? আচ্ছা, অববাহিকার জনসংখ্যা অর্থাৎ লন্ডন অববাহিকায় কত লোকজন থাকে দেখো, প্রায় ৮৮ লক্ষ মানুষ কিন্তু এই লন্ডন অববাহিকার মধ্যে বসবাস করে, এবং তারা কিন্তু খুব শিক্ষিত। হুম, সব দিক দিয়েই তারা কিন্তু অনেকটা এগিয়ে আমাদের থেকে, শিক্ষা, প্রযুক্তি, বিজ্ঞান, তাই তো? এটা আমরা আগেই জেনেছি, তাই না? আচ্ছা, এরপরে দেখো স্টুডেন্ট প্রধান বিমানবন্দর। দেখো এই যে লন্ডন অববাহিকার, এই লন্ডন অববাহিকার প্রধান বিমানবন্দর হচ্ছে কিন্তু হিথ্রো বিমানবন্দর। এটাই ইংল্যান্ডের, আরো অনেক বিমানবন্দর রয়েছে, কিন্তু এই হিথ্রো বিমানবন্দর হচ্ছে লন্ডনের প্রধান বিমানবন্দর। তোমরা ছবি দেখো, এই যে শহরটা দেখতে পাচ্ছ, এই নদী কিন্তু হচ্ছে টেমস নদী। এই টেমস নদীকে কেন্দ্র করে দুই পাড়ে দেখো শহর গড়ে উঠেছে, এই শহরটার নাম কিন্তু লন্ডন শহর। আমাদের কলকাতাও ঠিক তেমন না স্টুডেন্ট? হাওড়া ব্রিজ রয়েছে কলকাতায় এরকম, তার দুপারে দুটি বড় শহর গড়ে উঠেছে,
একবারে কলকাতা শহর আর একবারে কি হাওড়া শহর। কলকাতায় যে গঙ্গা নদী তাকে কেন্দ্র করে গড়ে উঠেছে, ঠিক তেমনই দেখো টেমস নদীর কেন্দ্র করে কিন্তু লন্ডন শহরটা গড়ে উঠেছে। এরপরে দেখো এই যে বিমানবন্দর, হেথ্রো বিমানবন্দর, এটা কিন্তু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং এটাই লন্ডন অববাহিকার প্রধান বিমানবন্দর। এরপরে স্টুডেন্ট আমরা যে লন্ডন অববাহিকার প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে জানবো। আচ্ছা তোমরা বলো তো আমাকে যে প্রাকৃতিক পরিবেশের মধ্যে আমরা কি কি জানার চেষ্টা করি, বলতে পারবে? বলো। ভেরি গুড। প্রাকৃতিক পরিবেশের মধ্যে আমরা ভূপ্রকৃতি, সেখানকার জলবায়ু বা সেখানকার স্বাভাবিক উদ্ভিদ কেমন, এইসব জানার চেষ্টা করি, তাই তো? এবং যে অর্থনৈতিক পরিবেশ সেটাও কিন্তু আমরা জানবো। এই লন্ডন অববাহিকার অর্থনৈতিক পরিবেশের মধ্যে কি কি আসবে? সেখানকার কৃষিকাজ, সেখানকার শিল্প, সেখানকার যোগাযোগ ব্যবস্থা, তাই না? তাহলে প্রথমে কিন্তু আমরা দেখে নেব লন্ডন অববাহিকার প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে। ব্রিটিশ যুক্তরাজ্যের রাজধানী লন্ডন প্রাকৃতিক ও অর্থনৈতিক দিক থেকে কিন্তু বিশেষ একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে। দেখো ব্রিটিশ যুক্তরাষ্ট্রের যে দক্ষিণ পূর্ব অংশ রয়েছে, সেই দক্ষিণ থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়েছে কিন্তু টেমস নদী। এই টেমস নদীর উভয় তীরে চিল্টার্ন ও নর্থ ডাউনস নামে দুটো পর্বতের মধ্যবর্তী যে সমভূমি অঞ্চল, সেটাই কিন্তু লন্ডন অববাহিকা নামে পরিচিত। তাহলে তোমাদের যদি বলে লন্ডন অববাহিকা কোথায় অবস্থান করছে, তোমরা কি বলবে? যে লন্ডন অববাহিকার উত্তরে চিল্টার্ন এবং দক্ষিণে নর্থ ডাউনস নামক দুটি পর্বতের মাঝখানে যে সমভূমি অঞ্চল, সেটাই লন্ডন অববাহিকা নামে পরিচিত। ব্রিটিশ যুক্তরাজ্যের রাজধানী লন্ডন এই অববাহিকায় অবস্থিত, তাই এর নাম লন্ডন অববাহিকা। তাহলে তোমরা বুঝতে পারলে যে লন্ডন অববাহিকার নামকরণ কেন হয়েছে, তাই তো? আচ্ছা, এরপরে আমরা দেখব লন্ডন অববাহিকার ভূপ্রকৃতি সম্পর্কে। দেখো ভূপ্রকৃতি বলতে আমরা কি বুঝি, বলো। ভেরি গুড। ভূপ্রকৃতি আমরা বলতে বুঝি যে ভূমির প্রকৃতি, কোথাও ভূমি উঁচু আবার কোথাও ভূমি নিচু, তাই না? আবার কোথাও উঁচু নিচুর মাঝামাঝি অবস্থায় অবস্থান করছে, সেটাকে আমরা কি বলবো? মালভূমি, তাই না? তাহলে ভূপ্রকৃতি বলতে আমরা কিন্তু ভূমির কেমন ভাবে অবস্থান করছে সেটা আমরা দেখব। দেখো লন্ডন অববাহিকা অঞ্চলের প্রায় মাঝখান দিয়ে পশ্চিম থেকে পূর্ব দিকে কিন্তু টেমস নদী বয়ে গেছে। দেখো ছবিটা, টেমস নদী কিন্তু এই পশ্চিম দিক থেকে পূর্ব দিকে বয়ে গেছে, ঠিক আছে? এই টেমস নদীর মোহনার কাছাকাছি বা লন্ডন অববাহিকার পূর্ব দিকে বিশেষ কোনো উচ্চভূমি দেখা যায় না। অর্থাৎ এই যে মোহনা, এর কাছে কিন্তু তেমন উচ্চভূমি দেখা যায় না। যেখানে অঞ্চলে এই নদী শুরু হচ্ছে সেখানে কিন্তু উচ্চভূমি অবস্থান করছে, ঠিক আছে? তবে উচ্চ অঞ্চলে বিশেষত উত্তর পশ্চিম এবং দক্ষিণ দিকে যে চিল্টান আর হোয়াইট হর্স ও নর্থ ডাউনস নামে তিনটি উচ্চভূমি লক্ষ্য করা যায়। দেখো নর্থ ডাউনস, হোয়াইট হর্স এবং চিল্টান, এই তিনটে উচ্চভূমি কিন্তু এই অঞ্চলে লক্ষ্য করা যায়। এই উচ্চভূমি অঞ্চলের মাঝখানের অংশ বসে গিয়ে কিন্তু ভূমি নিম্ন হয়েছে, অর্থাৎ ভূমি নিচু হয়ে গেছে। নিচু হয়েই কিন্তু এই লন্ডন অববাহিকার সৃষ্টি হয়েছে। তাহলে তোমরা বুঝতে পারলে ভূপ্রকৃতিটা কিভাবে সৃষ্টি হয়েছে, তাই না? পরবর্তীকালে টেমস ও তার যে বিভিন্ন উপনদী রয়েছে তার সঞ্চয় কাজের ফলে লন্ডন অববাহিকা অঞ্চলের উৎপত্তি হয়েছে। তাহলে এই যে টেমস নদী এখান থেকে বয়ে গেছে, এই নদী উচ্চভূমি থেকে ধীরে ধীরে সমতল ভূমির দিকে গিয়ে সমুদ্রে গিয়ে মিশেছে। ফলে এই অঞ্চলের পাহাড় পর্বতের যে নুড়ি কাঁকড় বালি বা শিলাখণ্ডগুলো জলের স্রোতের সাথে কিন্তু কি হয়েছে, নিচের দিকে গেছে। নদী যেমন উচ্চ গতিতে তার তীব্রতা বেশি থাকে, ধীরে ধীরে সে সমতল ভূমিতে আসার পর তার সে স্রোত হারিয়ে ফেলে এবং সে সঞ্চয় কাজ করে। অর্থাৎ যে নুড়ি কাঁকড় বালিগুলো এখান থেকে নদী নিয়ে গেছিল, সেগুলো কিন্তু মোহনার কাছে সে সঞ্চয় করছে এবং এই মোহনায় কিন্তু লন্ডন শহরটা অবস্থান করছে। ঠিক এইভাবেই লন্ডন অববাহিকার কিন্তু উৎপত্তি হয়েছে। তাহলে তোমরা বুঝলে ভূপ্রকৃতিটা কেমন। তোমরা মনে রাখবে উত্তরে এবং দক্ষিণে কিন্তু দুটি উচ্চভূমি অবস্থান করছে। তাহলে বলো উত্তরে কোন ভূমি অবস্থান করছে? ভেরি গুড, উত্তরে চিল্টান আর দক্ষিণে নর্থ ডাউনস। ভেরি গুড। এরপরে আমরা দেখব লন্ডন অববাহিকা অঞ্চলের নদ নদী সম্পর্কে। তাহলে আমরা কিন্তু প্রথমেই জেনেছি যে লন্ডন অববাহিকার প্রধান নদীর নাম কি, তাই তো?
কি নাম বলো? টেমস। ভেরি গুড। লন্ডন অববাহিকার প্রধান নদীর নাম হলো টেমস নদী। দেখো এই নদী পশ্চিমে কিন্তু কটসওল্ড পাহাড়ে উৎপন্ন হয়েছে। অর্থাৎ এই যে নদীটা দেখো তোমরা চিত্রে, এইখানে কিন্তু নদীটা উৎপন্ন হয়েছে। এবং এটি কোথায়? এটি পশ্চিম দিকে কটসওল্ড পর্বত নামে একটা পাহাড় পর্বত রয়েছে, সেই পর্বতে কিন্তু এটি উৎপন্ন হয়েছে। এবং সেটি গেরিং গ্যাপ এবং লন্ডন অববাহিকার মধ্যে দিয়ে প্রবেশ করেছে। তাহলে কি হচ্ছে? দেখো লন্ডন অববাহিকার মধ্যে দিয়ে কিন্তু এটা প্রবেশ করছে। এরপর এটা ধীরে ধীরে কিন্তু আরো পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। পূর্ব দিকে প্রবাহিত হওয়ার পর যেখানে এটা পতিত হয়েছে সেই অংশটার নাম কিন্তু কি? উত্তর সাগর। তাই না? তাহলে তোমরা কি জানলে? জানলে যে এই টেমস নদী পশ্চিমে কটসওল্ড পর্বত থেকে সৃষ্টি হয়ে মধ্যবর্তী গোরিং গ্যাপের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে লন্ডন অববাহিকার মধ্যে প্রবেশ করে আরো পূর্ব দিকে গিয়ে কিন্তু উত্তর সাগরে মিশেছে। এবার এই টেমসের কয়েকটি উপনদী রয়েছে। তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য উপনদীগুলি হলো লি, লোডিং, ওয়ে, মোল প্রভৃতি হচ্ছে লন্ডন অববাহিকা অঞ্চলের যে টেমস নদী, সেই টেমস নদীর প্রধান কয়েকটি উপনদী সম্পর্কে। ঠিক আছে, এরপরে আমরা লন্ডন অববাহিকার জলবায়ু সম্পর্কে জানবো। স্টুডেন্ট, লন্ডন মানে কিন্তু হচ্ছে সারা বছর মেঘলা আকাশ, ঝিরঝিরে বৃষ্টি, শীতল ও স্যাঁতস্যাঁতে কিন্তু আবহাওয়া এই লন্ডন অববাহিকার দেখা যায়। তাহলে তোমরা বুঝতেই পারছো এটা কিন্তু একটা আরামদায়ক আবহাওয়ার মধ্যে পড়ছে, নাতিশীতোষ্ণ অঞ্চলের মধ্যে পড়ছে এই লন্ডন অববাহিকা, তাই তো? সারা বছর ধরে কিন্তু এখানে আকাশ প্রায় মেঘলা থাকে এবং ঝিরঝির করে বৃষ্টিপাত হয়। দেখো এর পাশেই কিন্তু রয়েছে সমুদ্র। সেই সমুদ্র দিক থেকে কিন্তু উষ্ণ স্রোতের প্রভাবে শীতকালীন উষ্ণতা খুব একটা কমে না এবং পশ্চিমা বায়ুর প্রভাবে কিন্তু এখানে প্রায় সারা বছর ধরে বৃষ্টিপাত হয়। তাহলে তোমরা আগেই জেনেছো যে সমগ্র ইউরোপ মহাদেশে কিন্তু পশ্চিমা বায়ুর প্রভাবটা যথেষ্ট বেশি। ফলে সারা বছর ধরে কিন্তু ইউরোপ মহাদেশের বেশিরভাগ দেশে কিন্তু বৃষ্টিপাতটা হয়। তবে সেই বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু অনেকটাই কম, তাই তো? আচ্ছা, এই লন্ডন অববাহিকা অঞ্চলে কিন্তু তেমন ভাবে ঠান্ডা হিমাঙ্কের নিচে কিন্তু খুব একটা নামে না। ঠিক আছে, তাই সারা বছর কিন্তু এই টেমস নদীতে জল বরফমুক্ত থাকে। ফলে ব্যবসা বাণিজ্যের দিক থেকে কিন্তু টেমসের যে নদীতে বন্দর রয়েছে সেই বন্দরগুলিতে কিন্তু সারা বছর ব্যবসা বাণিজ্য হয়ে থাকে। আচ্ছা, এরপরে দেখো গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 60 থেকে 70 সেমি। তাহলে বুঝতেই পারছো খুব বেশি বৃষ্টিপাত কিন্তু হচ্ছে না। গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা 18 ডিগ্রি থেকে 20 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালীন যে গড় তাপমাত্রা সেটা 3 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এখানে যে এই যে গ্রীষ্মকালটা পড়ছে সেই গ্রীষ্মকালে তাপদাহ কিন্তু বিরল এবং স্বল্পস্থায়ী। যদিও খুব গরম পড়ে সেই গরমটা কিন্তু স্বল্পস্থায়ী হয়। হঠাৎ করে দেখো গরম পড়েছে, হঠাৎ করে দেখবে পশ্চিমা বায়ুর প্রভাবে কিন্তু এখানে আকাশে হঠাৎ করে মেঘ চলে আসলো এবং বৃষ্টিপাত ঘটাচ্ছে। তাহলে আমরা কি জানলাম? জানলাম যে লন্ডন অববাহিকা অঞ্চলের জলবায়ু সম্পর্কে। এরপরে আমরা জানবো যে লন্ডন অববাহিকার স্বাভাবিক উদ্ভিদ, সেই স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে। আচ্ছা স্টুডেন্ট, স্বাভাবিক উদ্ভিদ কাকে বলবো আমরা? যে উদ্ভিদ, ভেরি গুড, যে উদ্ভিদ মানুষের সাহায্য ছাড়া একা একা বেড়ে ওঠে, তাই তো? দেখো এই যে লন্ডন অববাহিকা, এই লন্ডন অববাহিকায় কিন্তু প্রচুর মানুষ বসবাস করে, অর্থাৎ ঘনবসতি। এছাড়া এখানে কিন্তু বড় বড় বাড়ি বা শিল্পায়নের কারণে এখানকার যে বনভূমি, সে বনভূমির পরিমাণ কিন্তু অনেকটাই কম বা খুবই কম বলতে পারো। তবে এই যে উচ্চভূমি ও পাহাড়ের গায়ে কিছু কিছু উদ্ভিদ কিন্তু বা বনভূমি কিন্তু লক্ষ্য করা যায়। যেমন ওক, বার্চ, অ্যাশ, লক, পাইন, বীচ, যে প্রভৃতি গাছের বনভূমি, সেই বনভূমি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। দেখো এখানে এটা পাইন গাছের একটা সারি, এটা কিন্তু হলো ওক গাছ। দেখো স্টুডেন্ট, লন্ডনের রাস্তাঘাটের পাশে কিন্তু এরকম সুন্দর গাছ লক্ষ্য করা যায় যেগুলোর প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। সেই জন্যে লন্ডন শহরে কিন্তু অনেক বিদেশি পর্যটক এই সুন্দর গাছের মনোরম প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার জন্যে পর্যটন করতে আসে। ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম যে লন্ডন অববাহিকা অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে। সেখানে আমরা বৃষ্টিপাত, সেখানে তার জলবায়ু কেমন, বা সেখানে তার ভূপ্রকৃতি ও স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম।
এরপরে কিন্তু স্টুডেন্ট আমরা জানবো লন্ডন অববাহিকার যে অর্থনৈতিক পরিবেশ সেই সম্পর্কে। অর্থনৈতিক পরিবেশের মধ্যে আমরা কিন্তু প্রথমে আসবো কৃষিকাজ ও পশুপালনের মধ্যে। দেখো, আমি কিন্তু তোমাদের আগেই বলেছি যে লন্ডন অববাহিকায় বেশি বনভূমি নেই। তার কারণ কিন্তু সেখানে ঘনবসতি এবং শিল্পায়ন হয় প্রচুর, তাই তো? এটা তোমরা আগেই শুনেছো। দেখো, সেই একই কারণে কিন্তু বসতি ও শিল্পের প্রয়োজনে লন্ডন অববাহিকার বেশিরভাগ জমি কিন্তু ব্যবহার করা হয়। ফলে তোমরা বুঝতেই পারছো যে কৃষিকাজ এবং পশুপালন কিন্তু এই লন্ডন অববাহিকায় তেমন ভাবে হয় না। তবু স্থানীয় চাহিদা মেটানোর জন্য, অর্থাৎ যে মানুষগুলো রয়েছে সেই স্থানীয় চাহিদা মেটানোর জন্য কিছু কিছু অঞ্চলে যান্ত্রিক পদ্ধতিতে মিশ্র কৃষির মাধ্যমে চাষবাস বা কৃষিকাজ করা হয়ে থাকে। আচ্ছা, তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে যান্ত্রিক পদ্ধতিটা কি আবার? কৃষিকাজে যান্ত্রিক পদ্ধতির মানে হলো ফসল রোপণ থেকে ফসল কাটা বা ফসল উত্তোলন করা অবধি সবই কিন্তু এখানে যন্ত্রের সাহায্যে করা হয়। ফসল রোপণ থেকে শুরু করে কাটা অবধি। আমাদের এখানে দেখবে যে যারা ফসল রোপণ করে তারা শ্রমিক, তারা মানুষেরাই করে, তাই না? কিন্তু বিদেশে এই লন্ডন অববাহিকায় বেশিরভাগ অঞ্চলেই যে চাষবাসটা হয় সেটা সম্পূর্ণরূপে যান্ত্রিক নির্ভর। অর্থাৎ যন্ত্রের সাহায্যে ফসল কাটা হয়, আবার রোপণ করাও হয় যান্ত্রিক সাহায্যে। এবং সেটি কিন্তু মিশ্র কৃষি। মিশ্র কৃষি তোমাদের মনে আসতে পারে আবার যে মিশ্র কৃষিটা কি? মিশ্র কৃষির অর্থ হচ্ছে একই জমিতে বিভিন্ন রকম ফসল উৎপন্ন করাকে কিন্তু মিশ্র কৃষি বলা হয়ে থাকে। অর্থাৎ বছরে কিন্তু বেশিরভাগ সময়ে ওই জমিটা ফেলে রাখা হয় না। কোনো না কোনো ফসল ঋতু অনুযায়ী বা বছরের বিভিন্ন সময়ে কোনো না কোনো ফসল কিন্তু সেখানে উৎপন্ন হচ্ছে। এই জমিটা কিন্তু পতিত অবস্থায় থাকছে না, পড়ে থাকছে না। আমাদের এখানে কেমন দেখি আমরা যে বর্ষার সময় ধান চাষ করা হচ্ছে, ঠিক যখন ধান চাষটা হয়ে গেল তারপরে দেখবে জমিটা ২ মাস, ৩ মাস, ৪ মাসের জন্য ফাঁকাই পড়ে থাকে, তাই না? তোমরা দেখেছো ফাঁকা পড়ে থাকে তো। কিন্তু এই মিশ্র কৃষি যেখানে হয় সেখানে কিন্তু জমি ফাঁকা রাখা হয় না। বছরের বিভিন্ন সময় বিভিন্ন রকম ফসল উৎপন্ন করা হয় স্থানীয় চাহিদা মেটানোর জন্য। অর্থাৎ স্থানীয় যে মানুষ রয়েছে তাদের যে চাহিদা, সেই চাহিদা মেটানোর জন্য কিন্তু ফসল উৎপন্ন করা হয়ে থাকে। চলো দেখি কি কি ফসল উৎপন্ন করা হয়। দেখো, নদীর উপত্যকায় গম, যব, ভুট্টা আর চিল্টান ও ডাউন্সের যে উচ্চভূমি সেখানে কিন্তু মিশ্র কৃষি পদ্ধতিতে ওর্চ বা আলুর চাষও করা হয়ে থাকে। ঠিক আছে? এবারে এই যে পশু খাদ্য, পশুর খাদ্য হিসেবে কিন্তু এখানে হে আর স্লোভার ঘাসের চাষ করা হয়ে থাকে। এখানে কিন্তু নর্মালি ঘাস চাষ করা হয় পশু খাদ্য হিসাবে। সেই ঘাস দুটি কি কি? হে আর স্লোভার। তাহলে তোমরা মনে রাখবে যে মিশ্র কৃষি পদ্ধতিতে চিল্টন আর নর্থ ডাউন্সের উচ্চভূমি সেখানে কিন্তু আহ, অর্চ ও আলুর চাষ করা হয় এবং পশুখাদ্য হিসেবে হে ও স্লোভার ঘাসের চাষ করা হয়। এছাড়া তোমরা লক্ষ্য করেছো যে পূর্ব দিকে রয়েছে কিন্তু কোন সাগর? এই লন্ডন অববাহিকার পূর্ব দিকে কোন সাগর রয়েছে স্টুডেন্ট? উত্তর সাগর রয়েছে। ভেরি গুড। এই উত্তর সাগরে কিন্তু প্রচুর পরিমাণে মাছ চাষ করা হয়। ঠিক আছে? এবং সেই মাছ চাষ কিন্তু স্থানীয় চাহিদা মেটানোর জন্যই করা হয়ে থাকে। অর্থাৎ বিদেশে যেটা রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আসবে তা কিন্তু নয়। এখানে চাষবাসটাও হয় স্থানীয় চাহিদা মেটানোর জন্য এবং প্রচুর মাছ চাষ করা হয় সেটাও কিন্তু স্থানীয় চাহিদা মেটানোর জন্য। আচ্ছা স্টুডেন্ট, এরপরে দেখো ট্রাক ফার্মিং। দেখো, এটাও কিন্তু কৃষিকাজের সাথে যুক্ত। ঠিক আছে? এখানকার কৃষির প্রধান বৈশিষ্ট্য হলো প্রচুর পরিমাণে কিন্তু সবজি চাষ। তাহলে এই লন্ডন অববাহিকায় কিন্তু প্রচুর পরিমাণে সবজি চাষ হয়। এবং এই ট্রাক ফার্মিংটা কি স্টুডেন্ট? বিপুল শহরবাসীর যখন খাদ্যের চাহিদা মেটানোর জন্য ছোট ছোট খামারে ফল ও শাকসবজি উৎপাদন করে সরাসরি ট্রাক করে কিন্তু শহরে পাঠানো হয়। ঠিক আছে? এবং ট্রাকের উপরে বসেই কিন্তু এখন অনেকে দেখবে ফল বেচে বা সবজি বেচে। এটা কিন্তু বলা হয় ট্রাক ফার্মিং। তাহলে কি জানলে তোমরা? ট্রাক ফার্মিং হলো স্টুডেন্ট কোনো ক্ষেতে সবজি চাষ করা হলো এবং সেই ক্ষেত থেকেই কিন্তু সরাসরি ট্রাকে করে ফল বা শাকসবজি বয়ে নিয়ে শহরে চলে আসা হয় এবং সেই ট্রাকের উপরে বসেই কিন্তু সেটা বিক্রি করা হয়। ঠিক আছে? এটা লন্ডন অববাহিকার কৃষির একটি প্রধান বৈশিষ্ট্য। আর এই বিক্রি করার যে পদ্ধতি বা ট্রাকে করে নিয়ে আসা হয় বলে এই যে কৃষিকাজ বা এই যে ফসল উৎপন্ন বা শাকসবজি তৈরি হয়ে সরাসরি বাজারে আসছে সেই পদ্ধতিটাকে আমরা কি বলবো? ট্রাক ফার্মিং। তোমরা কিন্তু এটা ভালো করে মুখস্থ করবে। পরীক্ষা এটা ২ নম্বরে আসে যে
ট্রাক ফার্মিং কাকে বলে? আশা করি তোমরা বুঝতে পেরেছো ট্রাক ফার্মিং কাকে বলে। এর পরে স্টুডেন্ট আমরা দেখব যে পরিবহন ব্যবস্থা সম্পর্কে। দেখো, টেমস নদীর তীরে অবস্থিত লন্ডন শহরটি কিন্তু এই অঞ্চলের প্রধান শহর, প্রধান বন্দর এবং শিল্প বাণিজ্য কেন্দ্র কিন্তু হলো এই লন্ডন শহর। তোমরা অনেকে জানো যে শিল্প বিপ্লব হয়েছিল অষ্টাদশ শতাব্দীতে, সেটা কিন্তু এই লন্ডন তথা সমগ্র ইউরোপ মহাদেশে ধীরে ধীরে ছড়িয়ে গেছিল এবং প্রথম কিন্তু ইংল্যান্ড শহরে বা ইংল্যান্ড যে দেশ রয়েছে সেই ইংল্যান্ড দেশেই কিন্তু প্রথম শিল্প বিপ্লব হয়েছিল। পরে ধীরে ধীরে সেটা কিন্তু সমগ্র ইউরোপে ছড়িয়ে গেছিল। ফলে এখানে কিন্তু শিল্প বাণিজ্য কেন্দ্র হলো এই টেমস নদীর তীরে গড়ে ওঠা লন্ডন শহর। এই অঞ্চলটি রেলপথ, সড়ক পথের মাধ্যমে কিন্তু অন্যান্য অঞ্চলের সাথে যুক্ত রয়েছে এবং রেলপথ এবং যে সড়ক পথ সেটা কিন্তু জালের মতো তার চারিদিকে ছড়িয়ে রয়েছে। তাছাড়া লন্ডন যেমন একটি বিখ্যাত নদীবন্দর, ঠিক তেমনি আন্তর্জাতিক বিমানপথেরও একটি কেন্দ্র হচ্ছে কিন্তু লন্ডন শহর। দেখো, লন্ডন বন্দর এই টেমস নদীর তীরে কিন্তু বিখ্যাত লন্ডন বন্দর কিন্তু গড়ে উঠেছে। সাথে সাথে আন্তর্জাতিক যে বিমানবন্দরের কেন্দ্র সেটাও কিন্তু এই লন্ডন অবস্থিত। তাহলে বুঝতে পারছো যে সমগ্র দিক দিয়ে দেখতে গেলে এই লন্ডন শহরের গুরুত্ব কিন্তু সমগ্র পৃথিবীর কাছে অপরিসীম। হুম। শিল্প বিপ্লবের পর থেকে এখানে দ্রুত শিল্প উন্নয়ন ঘটতে থাকে। শিল্প বিপ্লবের পর দ্রুত হারে কিন্তু যন্ত্রপাতি আবিষ্কার হতে থাকে এবং যন্ত্রপাতির মাধ্যমে কিন্তু কৃষি থেকে শুরু করে শিল্পের যে বিভিন্ন উৎপাদন সেগুলোও কিন্তু হতে থাকে এই শিল্প বিপ্লবের পর থেকে। অর্থনৈতিক সমৃদ্ধির কারণে লন্ডনে যে ঘনবসতিপূর্ণ অঞ্চল সেটাই পরিণত হয়েছে। দেখো, যেহেতু শিল্প খুব উন্নত হয়েছে, যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত, ফলে এই যে লন্ডন অববাহিকাটা প্রচুর পরিমাণে জনসংখ্যা দিনের পর দিন বেড়ে গেছে। তাহলে আমরা কিন্তু আগে স্টুডেন্ট পড়েছিলাম যে যেখানে পরিবহন ব্যবস্থা খুবই উন্নত সেখানে কিন্তু জনসংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি পায়। আমাদের কলকাতা শহরে কোথায় ধর, কলকাতা শহরে কিন্তু উন্নত যোগাযোগ ব্যবস্থা রয়েছে, বিভিন্ন জায়গা থেকে রেলপথ কলকাতা শহরের প্রাণকেন্দ্রে চলে আসছে, এছাড়া আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে, তাই না? তাহলে কি যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ার জন্যই তো কলকাতা মহানগরীতে পরিণত হয়েছে, প্রচুর লোক বা প্রচুর জনসংখ্যা বসবাস। ঠিক তেমনি এই শিল্প উন্নতি এবং পরিবহনের উন্নতির ফলে কিন্তু লন্ডন অববাহিকায় প্রচুর মানুষের বসবাস। মানুষের বাসস্থানের অভাব কিন্তু একসময় এই লন্ডন অববাহিকায় লক্ষ্য করা যায়। ফলে এর আশেপাশের অঞ্চল যেগুলো ফাঁকা ছিল, যেমন বেডিং, নিউবেরি বা ক্রয়ডন প্রভৃতি শহর কিন্তু কৃত্রিমভাবে কিন্তু বা পরিকল্পনা করে কিন্তু গড়ে উঠেছে। তাহলে বুঝতে পারছো জনসংখ্যার এত চাপ হয়েছে এখানে যে নতুন কয়েকটি শহর কিন্তু এখানে নতুন করে পরিকল্পনা করে গড়ে তুলতে হয়েছে। তাহলে স্টুডেন্ট তোমরা জানলে কি? জানলে যে পরিবহন ব্যবস্থা। দেখো চিত্রে, এটা হলো কিন্তু টেমস নদীর তীরে গড়ে ওঠা লন্ডন বিমানবন্দর। ঠিক আছে, এরপরে দেখো যাতায়াত ব্যবস্থা কিন্তু লন্ডনে খুবই উন্নত। এবারে দেখো স্টুডেন্ট পুনর্রপ্তানি বন্দর। দেখো, লন্ডন শহর কিন্তু পশম, চা, রাবার ইত্যাদি পণ্যের একটি প্রধান বাণিজ্য কেন্দ্র হিসেবে কিন্তু খ্যাত হয়েছে। কিভাবে খ্যাত হয়েছে? দেখো, টেমস নদীর খাড়ির মুখে অবস্থিত লন্ডন বৃহত্তম পুনর্রপ্তানি বন্দর। তাহলে তোমাদের যদি পরীক্ষায় আসে যে বৃহত্তম পুনঃ রপ্তানি বন্দর কোনটি, তাহলে কি বলবে? লন্ডন বন্দর। কেন পুনঃরপ্তানি বন্দর বলা হচ্ছে চলো সেটা দেখে নেই আমরা। দেখো, আমাদের এই এশিয়া মহাদেশ এছাড়া আফ্রিকা মহাদেশ বা ইউরোপ মহাদেশ থেকে কিন্তু বিভিন্ন উৎপাদিত দ্রব্য প্রথম কিন্তু এই এই লন্ডন বন্দরে কিন্তু আসে। ঠিক আছে, আসার পর সেই দ্রব্যটা কিন্তু ক্রয় বিক্রয়ের পর, মানে এই লন্ডন অববাহিকায় যে বন্দর রয়েছে সেই বন্দরের কাছাকাছি অঞ্চলে সেটা ক্রয় বিক্রয় হয়। যে দ্রব্যটা এশিয়া বা আফ্রিকা থেকে আসে সেটা নতুন করে আবার ক্রয় বিক্রয় হয়। ক্রয় বিক্রয় হওয়ার পর এখান থেকেই কিন্তু বন্দরের মাধ্যমে অন্যান্য দেশে রপ্তানি হয়। অন্যান্য কোন দেশে? অন্যান্য যে ইউরোপের বিভিন্ন যে দেশ রয়েছে, যেমন ফ্রান্স, ইতালি, স্পেন, জার্মানি, বিভিন্ন দেশগুলো রয়েছে, সেই দেশগুলোতে কিন্তু দ্রব্য রপ্তানি হয়। তাহলে এই কারণে একে কিন্তু বলা হচ্ছে পুনঃ রপ্তানি বন্দর। অর্থাৎ একটাবার কিন্তু আফ্রিকা বা ইউরোপ বা এশিয়া থেকে কিন্তু রপ্তানি বা আমদানি করা হচ্ছে, ঠিক আছে, সেটা আবার এই বন্দরের মাধ্যমে কিন্তু চারিদিকে
ক্রয় বিক্রয়ের মাধ্যমের পর চারিদিকে বিভিন্ন দেশে কিন্তু রপ্তানি হচ্ছে। এটা হলো পুনঃরপ্তানি বন্দর। লন্ডন অববাহিকার শিল্প ও শিল্পকেন্দ্র। দেখো স্টুডেন্ট, লন্ডন অববাহিকা ইংল্যান্ড দেশের বা ব্রিটিশ যুক্তরাজ্যের মধ্যে পড়ছে। ফলে অষ্টাদশ শতাব্দীতে যে শিল্প বিপ্লব ঘটেছিল, সেই শিল্প বিপ্লবের প্রভাব কিন্তু প্রথম এই ইংল্যান্ড তথা সমগ্র ইউরোপ মহাদেশে ছড়িয়ে পড়েছিল। তাই তো? শিল্প বিপ্লবটা কি? শিল্প বিপ্লবটা হলো হঠাৎ করে কিন্তু শিল্পে অনেকটা উন্নতি হওয়া, নতুন নতুন যন্ত্রপাতি আবিষ্কার, সেখান থেকে খুব সহজেই উৎপাদিত দ্রব্য তৈরি করা যাচ্ছিল। আগে যেটা মানুষের শ্রম দ্বারা হতো সেটা কিন্তু যন্ত্রের সাহায্যে তৈরি করা হয় এবং খুব কম সময়ে অনেকটা বেশি দ্রব্য উৎপন্ন করা যায়। এইটা কিন্তু প্রথম এই ইংল্যান্ড তথা ইউরোপ মহাদেশে শুরু হয়েছিল অষ্টাদশ শতাব্দীতে। এরপর থেকে কিন্তু সেটা ধীরে ধীরে সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়ে। তাহলে তোমরা মনে রাখবে যে শিল্প বিপ্লব প্রথম কোন মহাদেশে হয়েছিল? তোমরা কি বলবে? শিল্প বিপ্লব কিন্তু হয়েছিল প্রথম ইউরোপ মহাদেশে। ঠিক আছে? তাহলে আমরা জেনে নেই এই লন্ডন অববাহিকায় কি কি শিল্প রয়েছে এবং তার কেন্দ্রস্থলটাও বা কোথায়, সেটা আমাদের দেখতে হবে। প্রথমে আমরা চলে আসছি ইঞ্জিনিয়ারিং শিল্প। দেখো, ইঞ্জিনিয়ারিং শিল্পের মধ্যে কিন্তু যে শিল্প কেন্দ্র স্থাপন হয়েছে সেটা কিন্তু গিলফোর্ড নামক স্থানে বা গিলফোর্ড অঞ্চলে কিন্তু এই ইঞ্জিনিয়ারিং শিল্প খুবই জনপ্রিয় লন্ডন অববাহিকার মধ্যে। এরপরে রয়েছে মোটর গাড়ি নির্মাণ। মোটর গাড়ির মধ্যে যেমন 4 চাকা রয়েছে, বাইক রয়েছে, ঠিক আছে? এগুলোকে কিন্তু বলা হয় মোটর গাড়ি নির্মাণ। মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র লুটন ও অক্সফোর্ড নামে যে শহর রয়েছে, সেই লুটন এবং অক্সফোর্ড অঞ্চলেই কিন্তু মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র অবস্থিত। জাহাজ মেরামতি। দেখো, চ্যাথাম কিন্তু যে অঞ্চল, সেই চ্যাথাম অঞ্চল কিন্তু জাহাজ মেরামতির জন্য কিন্তু বা জাহাজ মেরামতির শিল্পের জন্য বিখ্যাত একটি শহর হচ্ছে চ্যাথাম। এরপরে দেখো বিমান ও বিমান যন্ত্রাংশ। বিমান ও বিমান যন্ত্রাংশ তৈরি হচ্ছে, এটাও কিন্তু একটি শিল্পের মধ্যে পড়ে। সেই শিল্প রিডিং, হ্যামেল, হাওয়ার্ড স্টেড, এই যে অঞ্চলগুলো, সেখানে কিন্তু বিমান ও বিমান যন্ত্রাংশ তৈরি হয়ে থাকে। এরপরে দেখো বৈদ্যুতিক ও কৃষি যন্ত্র। দেখো, আমরা কিন্তু জেনে আসলাম যে এই লন্ডন অববাহিকায় যে কৃষিকাজটা হয় সেটা কিন্তু সম্পূর্ণ যান্ত্রিক উপায়ে হয়, তাই তো? তাহলে কৃষি যন্ত্র উৎপন্ন করতে হবে। সেই কৃষি যন্ত্রপাতি রেডিং ও রেডিং শহর ও নিউবেরি যে শহর, সেই দুটি শহরে কিন্তু বৈদ্যুতিক এবং যে কৃষি যন্ত্র সেটা কিন্তু তৈরি হয়। এবং শুধু কিন্তু এখানে তৈরি হয়ে আশেপাশের কাজে লাগে তা নয়, সমগ্র বিশ্বে কিন্তু এই দ্রব্য বা এই ধরো যন্ত্রপাতিগুলো রপ্তানি করা হয়। আচ্ছা, এরপরে দেখো ছাপাখানা বা মুদ্রণ। দেখো, ছাপাখানা বা মুদ্রণ কিন্তু ওয়াচফোর্ড যে অঞ্চল, সেই ওয়াচফোর্ড অঞ্চলে এই শিল্প কিন্তু গড়ে উঠেছে। কাগজ শিল্প। দেখো, কাগজ শিল্প ফার ক্লিন্ট, নর্থ ক্লিন্ট ও ডার্টফোর্ড অঞ্চলে কাগজ শিল্প গড়ে উঠেছে। রাসায়নিক এবং দেশলাই। রাসায়নিকের মধ্যে যেমন ওষুধ তৈরি, রং তৈরি, বিভিন্ন বিভিন্ন কীটনাশক তৈরি ইত্যাদি কিন্তু রাসায়নিক শিল্পের মধ্যে পড়ছে। দেখো, লন্ডন শহরেই কিন্তু এই রাসায়নিক শিল্পটা সব থেকে বেশি উন্নতি লাভ করেছে এবং সেখান থেকে সারা বিশ্বে কিন্তু এই রাসায়নিক দ্রব্য যেটা উৎপন্ন হচ্ছে, সেই রাসায়নিক দ্রব্য কিন্তু সারা বিশ্বে রপ্তানি করা হচ্ছে। তথ্য প্রযুক্তি ও বিস্কুট। দেখো, তথ্য প্রযুক্তি ও বিস্কুট যে শিল্প কেন্দ্র, সেটি কিন্তু হয়ে উঠেছে বেডিং শহর। ঠিক আছে? রেডিং শহর কিন্তু শিল্প কেন্দ্রের যে তথ্য প্রযুক্তি এবং বিস্কুট শিল্পে জনপ্রিয় লাভ করেছে। এরপরে দেখো ডিয়ারি ও ময়দা। দেখো, ডিয়ারি শিল্প বা ময়দা শিল্প কিন্তু লিনচেস্টার এক্সেস যে শহর, সেই শহর কিন্তু ডিয়ারি ও ময়দা শিল্পে উন্নত। তাহলে স্টুডেন্ট, আমরা কি জানলাম? আমরা জানলাম যে লন্ডন অববাহিকার শিল্প তো উন্নত, সেটা আমরা বুঝলাম, এবং কোন শিল্প উন্নত এবং কি কি শিল্প দেখা যায় এবং এর প্রাণকেন্দ্র কোথায়, সেটাও কিন্তু আমরা জানলাম, তাই তো? দেখো, এই যে লন্ডন অববাহিকা সম্পর্কে তোমরা আজকে জানলে, এটা কিন্তু এই পর্যন্তই আজকের ক্লাস। তাহলে তোমরা লন্ডন অববাহিকা সম্পর্কে কি কি জানলে? সেখানকার প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, বা এই যে লন্ডন অববাহিকার অবস্থান বা তার আয়তন কেমন, তাই তো? এরপরে এই সমগ্র বিষয়টা নিয়ে আমি তোমাদের জন্য কয়েকটি প্রশ্ন তৈরি করেছি এবং তার উত্তরগুলো আমি বলে দেবো। এগুলো কিন্তু সবই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা কিন্তু একটু মনোযোগ দিয়ে প্রশ্ন উত্তরগুলো শুনবে। প্রথম প্রশ্ন, দেখো স্টুডেন্ট,
যে লন্ডন অববাহিকার প্রধান নদীর নাম কি? তোমরাই বলো আমাকে, খুব সহজ প্রশ্ন। ভেরি গুড। টেমস নদী হচ্ছে লন্ডন অববাহিকার প্রধান নদী, তাই তো? আচ্ছা, তোমরা বলো তো, দেখি মনে আছে কিনা। রুট শিল্পাঞ্চলের প্রধান নদীর নাম? ভেরি গুড, রাইন নদী। আচ্ছা, ইউরোপ মহাদেশের প্রধান নদীর নাম? ভলগা নদী। বাহ, এই তো তোমাদের মনে আছে। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন দেখো স্টুডেন্ট, ট্রাক ফার্মিং কাকে বলে? ভেরি গুড। ট্রাক ফার্মিংটা কি? ট্রাক ফার্মিংটা খুব ভালো বললো যে জনসংখ্যার চাহিদা মেটানোর জন্য বা জনসংখ্যার যে খাদ্যের চাহিদা সেটা মেটানোর জন্য ছোট ছোট খামারে অনেক সবজি ও ফলমূল চাষ করা হয়, এবং সেই সবজি যেখানে চাষ করা হচ্ছে সেখান থেকে ডাইরেক্ট ট্রাকে করে সেটা শহরে নিয়ে আসা হচ্ছে। তাকে আমরা কি বলবো? ট্রাক ফার্মিং। যেহেতু ট্রাকের মাধ্যমে এখানে আসছে, তাই এই যে প্রক্রিয়াটাকে এখানে কি বলবো? ট্রাক ফার্মিং। এরপরে দেখো, লন্ডন অববাহিকার প্রধান বিমানবন্দরের নাম কি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। হিথ্রো। তাহলে লন্ডন অববাহিকার প্রধান বিমানবন্দরের নাম কিন্তু হলো হিথ্রো বিমানবন্দর। আচ্ছা, পরে কোশ্চেন দেখো, লন্ডন অববাহিকার আকৃতি কেমন? বলো, লন্ডন অববাহিকার আকৃতি কেমন? মাটির সরার মতো। খুব ভালো, তুমি মাটির সরা দেখেছো কখনো? দেখেছো। এরকম গোল মতো হয় না, সাইড একটু উঁচু আর মাঝখানটা একটু নিচু মতো? তাহলে লন্ডন অববাহিকার কিন্তু দুই পারে উচ্চভূমি রয়েছে আর মাঝখানটা কি নিচু সমভূমি। তাহলে দেখতে কিন্তু অনেকটা মাটির পাত্রের মতো এই লন্ডন অববাহিকা। আচ্ছা, এরপরে দেখো স্টুডেন্ট, 5 নম্বর প্রশ্ন, লন্ডন অববাহিকার সীমানা সম্পর্কে লেখো। এক্ষুনি বললাম আমি। উত্তরে কি রয়েছে? উত্তরে কিন্তু রয়েছে চিল্টান পর্বত, আর দক্ষিণে রয়েছে নর্থ ডাউনস উচ্চভূমি, এবং পূর্ব দিকে কিন্তু রয়েছে উত্তর সাগর, আর পশ্চিম দিকে রয়েছে রিডিং শহর। ঠিক আছে? তা তোমরা কিন্তু এটা খুব ভালো করে মুখস্থ করবে, সীমানা সম্পর্কে কিন্তু পরীক্ষায় খুবই আসে। উত্তর দিকে রয়েছে টিলচার্ট পর্বত, দক্ষিণে রয়েছে নর্থ ডাউনস পর্বত, উত্তরে রয়েছে উত্তর সাগর, আর পূর্বে রয়েছে রেডিং শহর। আচ্ছা, 6 নম্বর প্রশ্ন দেখো স্টুডেন্ট, লন্ডন অববাহিকায় কোন কোন শিল্প গড়ে উঠেছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এক্ষুনি আমি বললাম। তাহলে বলো আমাকে, কোন কোন শিল্প গড়ে উঠেছে? শিল্প কেন্দ্রগুলো নয়, কোন কোন শিল্প গড়ে উঠেছে? ভেরি গুড, মোটর গাড়ি শিল্প। আর ইঞ্জিনিয়ারিং শিল্প, মোটর গাড়ি শিল্প, জাহাজ নির্মাণ শিল্প, বৈদ্যুতিক, তারপর হচ্ছে বিমান যন্ত্রাংশ শিল্প, ছাপাখানা শিল্প, আর কি রয়েছে বলতে পারবে? ভেরি গুড, কাগজ শিল্প, তথ্য প্রযুক্তি শিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, আর রয়েছে ডেয়ারি, তাই না? ডেয়ারি শিল্প বা ময়দা শিল্প, সেটাও কিন্তু লন্ডন অববাহিকায় লক্ষ্য করা যায়। আচ্ছা, এবার আমাকে বলো, এই যে টেমস নদী, এই টেমস নদীর প্রধান প্রধান উপনদীর নাম কি? দেখো, লন্ডন অববাহিকার প্রধান নদী কিন্তু এই টেমস। এই টেমসের প্রধান উপনদীর মধ্যে উল্লেখযোগ্য হলো মোল, তারপরে রোডিং, তারপরে হচ্ছে লি, ইত্যাদি কিন্তু হলো টেমসের প্রধান উপনদী। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা পড়বো 8 নম্বর কোশ্চেন, বৃহত্তম পুনঃরপ্তানি বন্দর কোনটি? দেখো, বৃহত্তম পুনঃরপ্তানি বন্দর কি সেটা কিন্তু আমাদের আগে জানতে হবে। তাহলে সেটা কি আগে বলো আমাকে। লন্ডন বন্দর হচ্ছে বৃহত্তম পুনঃরপ্তানি বন্দর। কেন? কারণ এশিয়া বা আফ্রিকা থেকে যে দ্রব্যগুলো এখানে নিয়ে আসা হয় সেগুলো কিন্তু এই বন্দরে আবার পুনরায় ক্রয় বিক্রয় করা হয়, এবং ক্রয় বিক্রয় করার পর সেটি কিন্তু এই ইউরোপের বিভিন্ন দেশে সেই পণ্যগুলোকে পাঠানো হয়। তাহলে এই কারণের জন্য লন্ডনের বৃহত্তম যে বা লন্ডন অববাহিকার যে বৃহত্তম পুনঃরপ্তানি বন্দর সেটা কিন্তু হচ্ছে লন্ডন বন্দর। তাহলে স্টুডেন্ট, আশা করি তোমরা এই লন্ডন অববাহিকা সম্পর্কে বা রুট শিল্পাঞ্চল সম্পর্কে যেটা আগের দিন পড়েছিলে সেই সম্পর্কে তোমাদের ধারণাটা অনেকটাই ক্লিয়ার হলো, তাই তো? আচ্ছা, এর পরের ক্লাসে স্টুডেন্ট আমরা কিন্তু এই যে লন্ডন অববাহিকার যে লাস্ট অংশ কি রয়েছে বলতো? পোল্ডার ভূমি। ভেরি গুড, এই পোল্ডার ভূমি সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত ক্লাস করব।
ঠিক আছে? পোল্ডার ভূমির অবস্থান বা সেখানকার প্রাকৃতিক পরিবেশ, তারপরে সেখানকার অর্থনৈতিক পরিবেশ, এই যে লন্ডন অবিকা যেমন আমরা ভূপ্রকৃতি, জলবায়ু, নদ-নদী পড়লাম, পোল্ডার ভূমি অঞ্চলেও কিন্তু সেই ভূপ্রকৃতি, জলবায়ু, সেখানকার কৃষিকাজ বা সেখানকার শিল্প কেমন, সেই সম্পর্কে কিন্তু আমরা ক্লাস করব। আজকের ক্লাসের জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। থ্যাংক ইউ ক্লাস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে।